আমি আর নড়তে পারছি না। মানে আমি পুরো বুঝতে পারছি যে আমার পেছনে কেউ একটা আছে। আমি পরিষ্কার পরিষ্কার আমি 100% শিওর ওখানে কেউ আছে। এই রাজু, নমস্কার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে কিন্তু দুটো ঘটনা আছে, আর তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে দিদিভাই ডাউহিলের একটি ঘটনা দাও। ডাউহিলের ঘটনা যদি আমার কাছে না আসে তাহলে আমি তোমাদের কোথা দিয়ে শেয়ার করবো, কিন্তু ঘটনা আমার কাছে এসেছে কালকে রাতের বেলা। আমি তো খুব এক্সাইটমেন্টে আছি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করবো বলে। আজকে দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনা দুটো শোনো। প্রথম ঘটনাটা আমি যেটা বলবো, একটি মুসলিম পরিবারের আর বাঙালি পুজোতে যাওয়ার ঘটনা, মানে কালী পুজোতে। আজকের ঘটনাগুলো কিন্তু দারুণ। চলো আর কথা বাড়াবো না, একদমই না, সোজা যাব ঘটনায়। কিন্তু প্রত্যেক দিনের মতো তোমাদের সবাইকে বলে দেবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে পাশে থেকো। তাহলে চলো প্রথম ঘটনা যাই। প্রথম ঘটনাটা আমাদের পাড়ার রেণুকা খাতুন বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি অনেক ভেতরে, আমরা একটা প্রত্যন্ত গ্রামে বাস করি। আমি যেখানে থাকি সেখানে আমাদের বাড়ির আশেপাশে অনেক বাঙালি পরিবার আছে। তো আমরা কে মুসলিম কে বাঙালি এরকম কোনো ব্যাপার নেই, আমরা সবাই খুব মিলেমিশে থাকি। আমাদের যখন পরব হয় তখন বাঙালি যে ভাই বোনেরা আছে আমার সবাই বন্ধু, তারা আমাদের বাড়িতে আসে। এবার তাদের পাড়াতে অথবা কারোর বাড়িতে যদি লক্ষ্মী পুজো কালী পুজো হয় তাহলে সেখানে আমরাও যাই। আমাদের এরকম ভাবেই ওখানটা সবাই একসঙ্গে মিলিত হয়ে থাকি। এবার ঘটনাটা ঘটে, আমাদের রেণুকা বলে, দিদি ভাই আমার দাদা 26 বছর বয়স। আমার দাদা ঠিক দুর্গা পুজোর আগে মানে দুর্গা পুজোর প্রায় 7 থেকে 8 মাস আগে আমার দাদার বাইকে অ্যাক্সিডেন্ট হয়। আমার দাদাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, মুর্শিদাবাদ যে জেনারেল হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার দাদা ওখানে 1.5 ঘন্টা জীবিত ছিল। 1.5 ঘন্টা পর আমার দাদা মারা যায়। তারপর আমার দাদার কাজকর্ম সব কিছু করা হয়, দাদাকে মাটিতে দেওয়া হয়। তারপর বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসে। তারপর থেকে আমি বাড়িতে খুব একা একা থাকতাম, কারণ আমার বড় দাদার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল। আমার দাদা মারা যাওয়ার পর থেকে আমি পুরো একা হয়ে যাই। যতই পাড়ায় বন্ধু বান্ধব সবাই ছিল, আমাকে সবাই বলতো চল না এইদিকে যাই ওইদিকে যাই, চল না একটু ঘুরে আসি পরে। কিন্তু আমি পরে মানে প্রায় আমি বলছি 1.5-2 মাস পরেও আমি কারোর সাথে সেরকম ভাবে মিশতে পারতাম না। আমি দাদাকে সব সময় মনে করতাম আর কান্না করতাম। তো সেরকমই প্রায় দাদার অ্যাক্সিডেন্টের 7 মাস পর কালী পুজো হয় আমাদের পাড়াতে। ওই যে প্রথমেই বললাম আমাদের ওখানে হিন্দু আর মুসলিম বলে কোনো ব্যাপার নেই। তো কালী পুজোতে যখন আমার দাদা জীবিত ছিল, আমার দাদাও কিন্তু সবার পুজোতে যেত। আবার দাদার বাঙালি অনেক বন্ধু ছিল, তারা কিন্তু আমাদের বাড়িতে আমাদের পরবে আসতো। তো বাঙালি কিছু আমার ওখানে বান্ধবী আছে, তারা আমাকে এসে বলল, এই চ না রেণুকা, ঘরে কি করবি, ঘরে থাকিস না, চল, দাদার কথা মনে পড়ছে। তুই যদি দাদার কথা মনে করিস তাহলে তো দাদা মাটিতে শুয়ে শান্তি পাবে না, চল আমাদের সাথে চল। অনেক করে বলতে কি জানি আমার বাড়ি থেকে আমার আম্মি বলল যে ওরা এত করে যখন ডাকছে যা, একটু মনটা ভালো লাগবে। তো আমাদের যেখানে বাড়ি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটি বাড়িতে বড় করে কালী পুজো হয়। তো সেই বাড়িতে আমরা আগেও যেতাম। তো সেইবারে আমি আমার ওই বাড়িরই কিছু বান্ধবী আছে যাদের বাড়িতে কালী পুজো হয়, ওদের সাথে আমি যাই। ওদের ওখানে আমি যখন গেলাম তখন সন্ধেবেলা যাই। ওদের রাত্রের দিকে পুজো হয় কালী পুজোটা। আমি সন্ধেবেলা যাওয়ার পর আমাকে ওরা বলল যে আমাদের সাথে কিছু কাজ কর, ঠাকুরের ওদের পুজোর কাজ। তা আমি বললাম যে হ্যাঁ করব, প্রত্যেক বছরই করি, ওরকম তো কোনো ব্যাপার নেই। ওই বলে না মানে ধোয়া ছোয়া না, ও এই জাতের ধরবে না, ওদের বাড়িতে এরকম কিছু নেই। ওরা যখন যেতাম ওদের বাড়িতে তখন ওরা মানে আমাদের বলতো ঠাকুরের কাজ কর। তো আমিও ফুল বাঁচছিলাম বসে বসে। তো ফুল বাঁচলাম, কিছু মালা গাঁথলাম আরো যারা বান্ধবী ছিল ওই বাড়ির মেয়েদের সাথে। তারপর
রাত যখন 11টা বাজে তখন আমার আব্বু আমাকে নিতে যায়। আমাকে আব্বু গিয়ে বলল যে রেণুকা বাড়ি চল, অনেক রাত হয়ে যাবে, এখনো তো 11টা বাজে, তুই আবার একা একা যাবি, আর এই মেয়েগুলোও যে ছাড়তে যাবে, ওদের বাড়িতে তো পুজো হচ্ছে, ওরা হয়তো সময় করে উঠতে পারবে না, আর যদিও ছাড়তে যায় তাহলে পরে অনেক রাতে যাবে, ওরাও তো আবার ওকে ছেড়ে ফিরে আসবে, তার থেকে ভালো তুই আমার সাথে চল। তো যেই বাড়িতে কালী পুজো হচ্ছিল ওই বাড়ির যে একটা আন্টি ছিল, আন্টি আমাকে বলল যে চলে যাচ্ছিস, কিছু খাবার তাহলে তোকে আমি দিয়ে দিচ্ছি টিফিন গাড়ি করে, তুই নিয়ে যা, সকালবেলা আসিস কিন্তু। আমি বললাম ঠিক আছে। তো ওদের বাড়িতে কালী পুজো সে আলুর দম, বেগুনি, তারপর খিচুড়ি ভোগ ওরা এগুলো দেয়, তো সবাইকেই খাওয়ায়, তা আমাকেও ওরা দিয়ে দেয়। তো আমাকে অনেকটাই দিয়েছে। তো যাই হোক, আমার আব্বু যান আমাকে বাড়িতে নিয়ে চলে আসে। এবার বাড়িতে এসে আমি বলল এত খাবার যখন এনেছিস তাহলে পারে, আমি তো রাতে জল দেওয়া ভাত রেখেছিলাম, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তো আমার মা প্রায়শই ওরকম রান্না করতে পারে না, শরীর খারাপের জন্য জল ঢেলে ভাত রেখে দেয়, আমরা ওগুলো চিপড়ে চিপড়ে নিয়ে খাই। আর আমাদের পারিবারিক খুব একটা আর্থিক উন্নতি নেই, আমাদের আর্থিক দিক থেকে আমার যা দাদা ছিল, দাদাই যা কাজকর্ম করতো, আমার আব্বু ওরকম ভাবে সেরকম কাজকর্ম করেন না, কারণ ওনার দুটো হাত মানে থেকে থেকে অবশ হয়ে যায়, উনি কাজ করতে পারেন না, ওরকম ভাবে কোথায় কাজে নিত ওনাকে। আম্মিকে বললাম আম্মি তুমি ওটা রেখে দাও, কালকে সকালবেলা খেয়ে নেবো। আজকে আমার যে বান্ধবীর বাড়ি গেছিলাম ওরা গরম গরম খিচুড়ি দিয়েছে। তো আমার আম্মি সবাইকে বেড়ে দেয়, মানে আমাকে, আমার আব্বু জানকে আর আমি, আমরা তিনজনে খাই। খেয়ে দিয়ে আমাকে আমার আম্মি বলল যে হাত পা ধুয়ে তারপরে ঘরে যাবি, মানে যেই ঘরে আমার দাদা থাকতো, আমি আগে আমার আব্বু আর আম্মির সাথেই থাকতাম, শুতাম। তো আমার যে দাদা ছিল, দাদা মারা যাওয়ার পর থেকে আমি দাদার ঘরে থাকি 7 মাস ধরে। তো আমি হাত মুখ ধুয়ে দাদার ঘরে সবে ঢুকেছি, আর আমাদের ঘরটা হচ্ছে বেড়ার ঘর, আর একটা শুধু চৈকি পাতা। তো চৈকির ওপর আমি পরিষ্কার দেখছি আমার দাদা বসে আছে, পরিষ্কার আমি ঢুকেই আমি দেখছি আমার দাদা চৈকির উপর বসে আছে। যেই পোশাক পরে ও অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক ওই পোশাকই ও পরে আছে, ওই নীল রঙের একটা চেক কাটা জামা, কালো রঙের একটা প্যান্ট, যা পরেছিল ওই পরে বসে। আমি ওকে দেখে না হঠাৎ করে আমি তখন বলছি ভাইয়া, আমি জাস্ট মুখ থেকে আমার যখন বেরোয় তখন দেখছি না অনেক কিছুই নেই, কিছু নেই, কিন্তু এই না যে আমি একটা চোখের পলকে হয়তো ভুল দেখেছি, ওর কথা আমি ভাবি সবসময় কান্না করি বলে, এরকম কিছু না। আমি কিন্তু ওর যে ঘরটা যেখানে আমি থাকি এখন, ওই ঘরে আমি ঢুকতে গিয়ে যেই আমি ঘরটা অন্ধকার, তো আমি লাইটের সুইচটা দেবো, তো যেহেতু উনি কালী পুজোর সময় বাইরে অনেক লাইট জ্বলছে, তো পরিষ্কার যে বিছানার উপরে জানলা আছে ধারে, জানালার ওখানে তো বিছানাটা, ওই বিছানার উপর বেশ আলো পড়েছে, কেউ যদি ওখানে বসে থাকে তাকে খুব পরিষ্কারভাবে দেখা যাবে, এতটাও ঘরে অন্ধকার নেই। আমি সাথে সাথে অবাক হয়ে আমি কি দেখলাম, হে আল্লাহ বলে আমি সাথে সাথে আমার আম্মির কাছে ছুটে আসি। আম্মি তখন রাতের বেলা বসে বাসন মাজছে। আমি আম্মিকে বললাম আম্মি আমি এক্ষুনি ঘরে কি দেখলাম। আম্মি বলছে কি দেখেছিস, ভয় পেয়েছিস মনে হচ্ছে। আম্মি তাড়াতাড়ি হাত ধুয়ে আমার কাছে এসে বলছে কি হয়েছে, কি হয়েছে, এরকম করছিস কেন। আমি বলছি আম্মি আমি এই মাত্র ভাইয়াকে দেখলাম ঘরের ভেতরে ওই চৌকির উপর বসে আছে। আমার আম্মি বলছে কি বলছিস, চল তো। আমার আম্মি সাথে সাথে আমার সাথে আসে, এসে দেখছে যে না কিছুই নেই। তা আম্মি বলছি কি আবোল তাবোল বলছিস তুই, কোথায় কোথায় তোর ভাইয়া, ভাইয়া মারা গেছে 7 মাস হয়ে গেল, তোর ভাইয়াকে কোথায় দেখছিস। তখন আমি আম্মিকে বললাম আম্মি আমি আল্লাহর বাস্তা তোমাকে বলছি, আমি তোমার মিথ্যে কথা বলছি না, আমি দেখেছি এখানে বসে ছিল, ভাইয়াকে আমি দেখেছি। সেই বলে আমি তখন কান্না করতে শুরু করি। যাই হোক আমিও তখন কাঁদছে, আব্বু তখন আমাদেরকে এসে বোঝালো যে সব সময় তোরা তো চিন্তা করিস ওর জন্যই তোরা এরকম দেখেছিস। আর আমার দাদার নাম ছিল আকবর, বলছে আকবরকে এত মনে করবি না, তাহলে পারে ও শান্তি পাবে না, ওকে শান্তিতে থাকতে দে, ও মারা গেছে কি করা যাবে, আল্লাহর হয়তো ওইটাই ছিল ভাগ্যে ওর, তার জন্যই ও মারা গেছে। যাই হোক আব্বু আমাদেরকে বোঝালো, তারপর আমি কিন্তু ওইখানেই রাতের বেলা
ওই যে ভাইয়ার রুমটা ছিল ওইখানে কিন্তু আমি ওই চৌকির উপর সারা রাত ঘুমাই, আমার সাথে কিন্তু কোনো কিছু হয়নি। তো পরের দিন সকালবেলা আমি উঠে আমার যে হিন্দু যে বান্ধবী আছে যাদের বাড়িতে কালী পুজো হচ্ছিল, আম্মি বলল যে চা টিফিন বক্সগুলো ওদের বাড়িতে দিয়ে আয়। তো আমি ওগুলোকে নিয়ে সকালবেলা ওদের বাড়ি যাই ওই 10টার দিকে। আমি যখন ওদের বাড়ি যাই তো ওর মা তখন, আমার যে বান্ধবী ওর মা তখন বলছে, কি রে রাতের বেলা নিয়ে গেলি, তোর আম্মি আব্বু সবাই খেয়েছে? আমি তখন বললাম হ্যাঁ সবাই খেয়েছে, আমরা 3জনই খেয়েছি। বললো কেমন লেগেছে বল? তা আমি বললাম না আন্টি খুব ভালো হয়েছে। যাই হোক, আন্টির সাথে কথা বলে আন্টি বলল, দেখ পুজো তো আছে, আজকে সন্ধেবেলা আসবি, আজকে কিন্তু পোলাও, আলুর দম, ছানার কোপ্তা, আরো অনেক রকমের ভাজা চাটনি সব থাকবে, তুই খাবি আর তোর আব্বুকে বলবি একটা সময় নিয়ে যেতে, ঠিক আছে? আমি তোদের বাড়ির জন্য দিয়ে দেবো। তা আমি বললাম ঠিক আছে আন্টি, বলে আমি কিছুক্ষণ থেকে চলে আসি। এসে আমার আম্মি আব্বুকে আমি জানালাম কথাটা। তো আমার আব্বু বলল ঠিক আছে খনি যাস, তবে তোর আম্মির কাছ থেকে টিফিন কারি নিয়ে যাবি, ওদের বাড়ি দিয়ে বারবার নিয়ে আসবি, ওদেরও তো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক লোককে তো জিনিস দিতে হচ্ছে, তুই টিফিন কারিটা আম্মির কাছ থেকে নিয়ে গিয়ে ওদের বাড়ি দিয়ে খাবারটা নিয়ে আসছিস। আমি বললাম তুমি কিন্তু আমাকে রাতের বেলা নিয়ে এসো গিয়ে। বললো ঠিক আছে। এই পর্যন্ত কথা হলো। তারপর সারাটা দিন কাটালাম। এইবার সন্ধ্যাবেলা আমার সেই বান্ধবী দুটো আসে যাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, ওদের সাথে আরো অনেকেই আসে। এসে বলল কি রে চল রেণুকা, কখন যাবি, বাড়িতে তো অনুষ্ঠান হচ্ছে, চল খুব মজা হবে, তুই না গেলে না আমাদের ভালো লাগে না। সত্যি তোর ভাইয়ার কথা সব সময় মনে পড়ে, কারণ ভাইয়াও যেত তো। তা আমি তখন বললাম কি চল চল বলে আমিও সাজা গোজা করেছি, জামা কাপড় পরেছি, আমাদের যে পরবে নতুন জামা কাপড় থাকে তাই পরে সেজে গুজে আমি ওদের সাথে যাচ্ছি। যেতে যেতে আমার ওই দুই বান্ধবীকে আমি বলছি, জানিস কালকে রাতের বেলা আমি ভাইয়াকে দেখেছি। ওরা বলছি এ বাবা, ভাইয়াকে দেখেছিস কি করে? তোর ভাইয়া তো 7 মাস আগে মারা গেছে রে অ্যাক্সিডেন্টে। আমি বললাম হ্যাঁ, জানিস আমার আব্বু আম্মি কেউ বিশ্বাস করেনি, বিশ্বাস কর আমি আল্লাহর বাস্তা বলছি, আমি দেখেছি, আমি তোদের মিথ্যা কথা বলবো না। ভাইয়া বসেছিল জানিস ভাইয়ার খাটের উপরে, মানে যে চৌকি থাকে চৌকির উপরে। তো ওরা তখন বললো তুই কিন্তু সাবধানে থাকবি। আমি তখন হেসে বললাম দূর, ও তো আমার ভাইয়া, ও কি আমার কোনো ক্ষতি করবে? এটা কখনো হতে পারে? তোরা যে কি বলিস। তারপর যাই হোক, এই কথা বলতে বলতে আমরা চলে গেলাম ওদের বাড়িতে। তারপর ওদের বাড়িতে দেখলাম সে প্রচুর লোক, লোকে কাণ্ড, মানে চারপাশে মানে লোকে লোক। বাড়িতে দেখলাম ওদের সব মানে সন্ধ্যে থেকেই খাওয়া আরম্ভ হয়ে গেল, সবাইকে পোলাও আলুর দম, সেই রান্নার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখলাম ওদের বাড়ির ছাদে সবাইকে টেবিল চেয়ারে খেতে দিয়েছে। তো আমাকে আন্টি বলল, রেণুকা তুই যা ওপরে, তোর বান্ধবীরা সবাইকে জল দিচ্ছে, তুইও সবাইকে জল দে, যারা খাচ্ছে। মানুষের সেবা করা হচ্ছে ভগবানকে সেবা করা, যা। তা আমি ওদের সাথে গেলাম, গিয়ে আমি সবাইকে জল টল দিই। তো আমার আব্বু ওই 11টার দিকে, আমার আব্বু অ্যাকচুয়ালি একটা দোকানে কাজ করে, তো মুদিখানা দোকানে। এবার কখনো কখনো আব্বু যায়, শরীর যখন ভালো থাকে, কখনো কখনো যায় না, কারণ আব্বুর হাত দুটো থেকে থেকে কাঁপে, জোর পায় না। তো আব্বু 11টার দিকে আমার কাছে গেছে ওই বাড়িতে। তো আব্বু গিয়ে আমাকে বলল চল রেণুকা আমি এসছি। তো ওই আন্টি খুব ভালো, ওরা মিথ্যা কথা বলবো না, ওরা খুব ভালো। তো ওই আন্টি খাবার দাবার সব আমাকে আবার আমাদের টিফিন কারিতে অনেক খাবার ভরে ভরে দিয়েও ওদের একটা টিফিন কারিতে ওরা পায়েস করেছিল, সেই পায়েস দিয়ে দিয়েছে। তা আমি তো অত টিফিন কারি নিয়ে যাইনি। তো বললো যে যা বাড়ি থেকে খাবি, সবাই খুব ভালো করে খাবি। তা আমি বললাম ঠিক আছে আন্টি আসছি, বান্ধবীদেরকে টাটা করে আমি আমার আব্বুর সাথে বাড়ি আসি। এইবার আসতে আমার আম্মি দেখলাম শুয়ে আছে। তো আমাদের জানি না কেন চারিদিকে আলো রয়েছে, আমাদের সেদিনকে বাড়িতে দেখছি লোডশেডিং, পুরো অন্ধকার। আমার আম্মি যেই রুমে শুয়ে রয়েছে ওখানে একটা হ্যারোকিন রয়েছে, ওই হ্যারিকেনটা জ্বলছে। তো আমার আব্বু বলল কি গো তুমি হেরিকেন ধরিয়ে রেখেছো কেন, লাইট জ্বালাওনি? তো আমার আম্মি উঠে বলল কোথা দিয়ে জ্বালাবো, আমাদের লাইটটা দপ 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 করতে করতে কখন নিভে গেল,
তাই জন্য এটা জ্বালিয়ে রেখেছি, যাকে গরম তো নেই, ঠান্ডাকাল, শুয়ে পড়ো, সকালবেলা দেখা যাবে। তো আমার আব্বু বলল, দেখো ওই বাড়ির সেই যে তোমার মেয়ের আন্টি কত খাবার দিয়েছে, চলো চলো খেয়ে নি, ওদের বাড়িতে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না খাবারের, সত্যি। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে খুব তৃপ্তি করে ভালো মতো আমরা সেই ভোগ খাই। ওটা প্রসাদই বলেছিল আন্টি, পোলাও ছিল, পায়েস ছিল, দুটো তিনটে ভাজা ছিল, আর ছিল হচ্ছে আলুর দম সাথে। তো আমরা সবাই তিনজনে খাই। খাবার পর রাতের বেলা আমি গিয়ে শুয়ে পড়ছি। আমার আম্মি কিন্তু তখনও বাসন টাসন ধুচ্ছে। আমি মানে রাতের বেলা বাসন মেজে রাখি প্রত্যেক দিন আর কি। তো আম্মি বাসন ধুচ্ছে, আমি শুয়ে পড়ি, কারণ আমার শরীরটা না ঠিক ভালো লাগছিল না। আমি শুয়ে রয়েছি, কখন ঘুমিয়ে পড়ি, আমার হট করে চোখটা খুলে যায়। তখন আমি দেখলাম চারপাশে যে অনেক আলো জ্বলছিল, আলোগুলো সবই নিভে গেছে, অনেক গান বাজনা চলছিল, মনে হয় প্রায় মধ্যরাত আমি অনুভব করছি। কারণ যদি 11টা মানে 12টা 1টা হতো তখনও আলো ঠালোগুলো তো জ্বলতো, হয়তো গান ঠান বন্ধ হয়ে যেত, কিন্তু মধ্যরাত বলেই আমার মনে হয় সব নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। তা আমি চোখটা খুললাম, খুলে না আমি তাকিয়ে রয়েছি। আমাদের ওই উপরে টালি দেওয়া, তো টালির ফাঁকা দিয়ে ওই উপরে আকাশ দেখা যায় ফাঁকা ফাঁকা, আমি ওই দেখছি শুয়ে শুয়ে। তো জানলাটা আমার বন্ধ করা, কারণ ঠান্ডা লাগছিল, রাতের বেলা বন্ধ করে দিয়েছি, খোলা থাকে একটা পাল্লা সব সময়। হঠাৎ আমি দেখলাম, কি বলবো, আমার মাথায় চুলের মধ্যে এরকম কেউ না হাত দিয়ে, যেরকম সাট সাট করে না, ওরকম কেউ দুবার এরকম চুলে আমার হাত দিল। আমি ঝটফট করে উঠে বসি। উঠেই আমার মুখ থেকে না হঠাৎ বেরিয়ে গেল, ভাইয়া। কে ভাইয়া? আমি দুবার বলি। তো আমি দেখলাম আমার ভাইয়া, যে আমি যেখানে শুয়ে রয়েছি, ভাইয়ার যে চৌকিটার মধ্যে পেছন দিক দিয়ে তো হাতটা দেয়, আমি তো উঠে বসেছি, আমার ভাইয়া ঠিক পেছন দিক দিয়ে চৌকির আমার সামনে এসে দাঁড়ালো। আমি পরিষ্কার আমার ভাইয়াকে দেখছি। এসে দাঁড়িয়ে আমার ভাইয়া আমাকে বলছে, আমাকে ছেড়ে একা একা খুব আনন্দ করছিস বোন? আমাকে শুধু এই কথাটা বললো। আমি তখন ভাইয়া করে চিৎকার পেরেই ওখানেই আমি জ্ঞান হারাই যে আমি কি দেখছি। সাথে সাথে আমার আব্বু আর আম্মি ওই ঘর থেকে ছুটে আসে, কারণ আগের দিন এইটা হয়েছে যেহেতু বলেছিলাম। ছুটে আসে, এসে আমাকে সাথে সাথে জল ঠল দেয়, দিয়ে আমাকে ওঠায়, উঠিয়ে বলল যে কি হলো, তুই এরকম চিৎকার পারলি কেন? ভাইয়াকে কি ভাইয়া ভাইয়া করছিস তুই? ভাইয়া তুই দেখেছিস তোর ভাইয়া এসেছিল? আমি তখন কান্না করছি, বলতে পারছি না, একটা ভয় তো পেয়েছি। তো আমি বললাম পরে, কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বললাম যে ভাইয়া আজকে এসেছিল, আমাকে ভাইয়া মাথায় হাত দিয়েছে আর এই কথা বলেছে। এবার বিশ্বাস করবে না, যখন আমি বলছি আমার আব্বুকে আম্মিকে যে আমার মাথায় হাত দিয়েছিল, ওই সময় আমার আব্বু বলছে কি, কোথায় কোথায়? যখন আমার মাথায় দেখে, আমার মাথায় না মাটি, শুকনো মাটি, আমার মাথায় শুকনো মাটিটা কোথা থেকে আসলো? কেউ হয়তো সেই জিনিসটা বিশ্বাস করছিল না যে আমি আমার ভাইয়াকে দেখতে পাচ্ছিলাম। আমার ভাইয়া সেটা প্রমাণ দিয়ে গেল যে আমার ভাইয়া সত্যি সত্যি আমাকে দেখা দিয়েছে। আমার কাছে আমার ভাইয়া এসছে। মাটি কোথা দিয়ে লাগবে? আমার মাথায় মাটি, শুকনো মাটি। তারপর আমার যে আব্বু আম্মি সকালবেলা সাথে সাথে, আমাদের মাজার আছে ওখানে, বিশাল বড় মাজার, ওই মাজারে যান। মাজারে গিয়ে যখন ওখানে যারা বড় হুজুর থাকেন ওনাদের যখন বলে, তখন বলল যে তোমার ছেলে আসছে কেন, কিসের জন্য আসছে, তোমাকে এটা দেখতে হবে, তোমাকে ওর জন্য দোয়া করতে হবে। তারপর একটা ভালো দিন দেখে আমি, আমার আব্বু আম্মি, আমরা সবাই গিয়ে আমার ভাইয়ের কবরে আমরা ফুল দিয়ে দোয়া করি। দোয়া করি, আমরা অনেক কিছু পাঠ করি ওখানে গিয়ে। তারপর থেকে আমার ভাইয়া আর আমাকে কোনোদিন দেখা দেয়নি। এইটা ছিল আমাদের রেণুকা খাতুনের মুর্শিদাবাদ থেকে পাঠানো একটি সত্য ঘটনা। ঘটনাটা কেমন তোমরা কমেন্টসে জানিও। এবার যাবো আমাদের ডাউহিল। ডাউহিল নিয়ে আমাদের অনেকের খুব উৎসাহ যে ডাউহিলে অ্যাকচুয়ালি ভূত আছে কি নেই। অনেকে এটা প্রুভ করেছে, অনেকে যে সত্যি বাস্তবে ওখানে কিছু হলেও আছে। কারণ এর আগেও
আমাকে এক দিদিভাই ঘটনা শেয়ার করেছিলেন। ওনারাও দাউ হিলে ঘুরতে গেছিলেন। দাউ হিলে গিয়ে রীতিমতো পাইন যে ফরেস্ট আছে ওখানে উনি হারিয়ে গেছিলেন। ওনার ভাই ছিল সাথে। মানে অদ্ভুত, তোমাদের দোয়া আছে দাউ হিলের ঘটনাটা তোমরা শুনো। আর আজকে যিনি ঘটনাটা পাঠান উনি এবার ঘটনাটা কিরম বলেছে আমি বলি। আমাদেরকে যে ঘটনাটা পাঠায়, ভাইয়ের বয়স হচ্ছে 24 বছর, ভাইয়ের নাম হচ্ছে রাজু। ভাই বলে, দিদি ভাই আমি ইউটিউব চ্যানেল খুলেছি একটা। ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল খোলে, 2 বছর আগেকারের কথা বলছি। খুলে ও প্রথম দার্জিলিং ঘুরতে যায়। এবার দার্জিলিং ঘুরতে যায় যখন, ও চুকিয়ে বলছে দিদিভাই দার্জিলিংয়ে আমি কোনায় কোনায় শুধু ক্যামেরা ধরে 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 শুধু ব্লগিং করেছি, যে আমাকে ফেমাস হতে হবে, ইউটিউবে আমাকে নাম করতে হবে, আমি ভাইরাল হব। যেখানে যেখানে অনেক সাইট সিন থাকে, তো যেখানে যেখানে মানে পর্যটকরা এখন যাচ্ছে, আগে পর্যটকরা শুধু দার্জিলিং জানতো, ঋষিকেশ জানতো, মানে পেলিং, এগুলো ঝাঙ্গু, এইসব জিনিসই জানতো। ওখানে যে অনেক জায়গা রয়েছে, অনেক গ্রাম রয়েছে এত সুন্দর দেখার মতো, সেই ভাই কিন্তু প্রথম ওইসব জায়গায় কিন্তু ভিডিও করে। প্রথম বলছে আমি কার্শিয়াং যাই দিদি, আমরা 8 দিনের জন্য দার্জিলিং যাই, 8 দিনের জন্য। আমরা 8 দিনের মধ্যে 2 দিন পরপর 2 দিন আমরা কার্শিয়াং যাই, দাউ হিল। তো বলছে দিদিভাই বিশ্বাস করবে না, প্রথম যেদিনকে যাই সেদিনকে আমাদেরকে ওখানে স্থানীয় একজন বলল যে তোমরা কোথায় যাবে। আমরা বললাম আমরা দাউ হিল যাবো। তো বলছে ঘড়িতে টাইম দেখেছো, হিন্দিতে বলছে। তো আমি তখন বললাম যে হ্যাঁ কি হয়েছে, এখন তো 3টে বাজে, আমরা দুপুরবেলা 2:30-টের সময় হোটেল থেকে বেরোই, আর আমরা ওই চায়ের দোকানে দাঁড়াই 3টের সময়। তো তখন বলছে যে এখন যে তোমরা যাচ্ছ ওখানে একটু পরেই তো অন্ধকার নেমে আসবে, ওখানে তো লোকালের স্থানীয় লোকও থাকে না, তো তোমরা এই রাতের বেলা যে যাচ্ছ তোমরা কিছু জানো না ওখানে সম্বন্ধে। সেই চায়ের দোকানের বয়স্ক একজন কাকু বলে। তো তখন আমি মনে মনে হাসছি যে হ্যাঁ আমি তো জানি সব কিছু, ইউটিউবে তো দেখেছি। তো আমি তখন বললাম যে না আঙ্কেল क्या होता है वहाँ पर, हमें तो मालूम नहीं है। তো ওই আঙ্কেল তখন বলছে এখন তোমরা যেও না, বাপাস লট যাও, ঠিক আছে, মানে তোমরা চলে যাও, যেও না। তো তখন আমরা বললাম যে না না ও কোনো অসুবিধা নেই, আমরা তো বন্ধু বান্ধব গেছিলাম সব। তো ও চা খেয়ে বুড়া কি বলছে বুড়ো। তো যাই হোক আমরা ওখান থেকে গাড়ি নিয়ে সোজা দাউ হিল, আমরা ওখান থেকে যাই। দাউ হিল কিন্তু অনেকটা ডিস্টেন্স, আর রাস্তা কিন্তু খুব সরু, একানো বেঁকানো একানো বেঁকানো কিছুটা রাস্তা, চারপাশে অনেক লোকালিটি পাবে। দেন তারপর শুরু হবে পাইন ফরেস্ট। আর ওই যে পাইন ফরেস্ট, তারপর যে ডেথ রোড, উফ ডেথ রোড নাম সার্থক। ওখানে যারা গেছো তারা জানো, যারা যাওনি একবার ইউটিউবে সার্চ করে দেখবে, উফ। আর পারলে একবার ঘুরেও এসো, আমি বলছি, কারণ আমারও ইচ্ছা আছে আমি যাব। তো ভাই আমাদের রাজু বলছে দিদি ভাই ওই যে ডেথ রোড, ওই রোডে যখন গেলাম না, পরিবেশটা বলি, চারপাশে শুধু একটা ঝিঝি পোকার খুব মৃদু একটা শব্দ, মানে অনেক দূর থেকে ঝিঝি পোকা অসংখ্য ডাকছে। পাইন ফরেস্টের একদম মাঝখান দিয়ে সরু একটা পাহাড়ি রাস্তা। আর ওই পাইন ফরেস্টের জঙ্গলে যখন তুমি যাবে না, ওই রাস্তা ডেথ রোড, তুমি অন্ধকার কাকে বলে, মানে সকালবেলা ওই মানে ডেথ রোড যেটা আমি উল্লেখ করছি, সকালবেলাও নাকি যদি ওয়েদার খারাপ থাকে পুরো অন্ধকার হয়ে থাকে, টর্চ চালাতে হয়। আর ওরা গেছেই ইভিনিংয়ে, এবার বুঝে নাও কি হতে পারে। বলছে সাহস করে কেউ, মানে আমরা গেছি, আমি ব্লগিং করবো, আমার সাথে আরেকজন ব্লগার গেছে, আমাদের কারোর সাহস হচ্ছে না যে আমরা ডেথ রোড থেকে হাঁটবো, কারণ গাড়ি কিন্তু ওই ডেথ রোডে যাবে না, ও আগেই দাঁড়িয়ে গেছে, কারণ এত সরু রাস্তায় গাড়ি যাবে না, গাড়ি ঘোরাবে কোথা দিয়ে, হেঁটে ঘুরতে হবে। তো এবার ওখানে আছে হান্টেড চার্চ, যে স্কুল আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল বয়েজ, এই গার্লসটা আগে আছে, বয়েজটা আরো জঙ্গলের ভিতর। তো ভাই বলছে দিদি ভাই আমি প্রথম গার্লস যে ওখানে স্কুলটা আছে ফার্স্ট দেখলাম অনেক বড় সামনে জায়গা, দেখে তো এমনি গা কাটা কাটা দেবে, ও মানে ওখানে নেচারটাই ওরকম। ওখান থেকে একটুখানি ঘুরে গেলেই পড়বে তোমার একদম সামনে বিশাল বড় গেট দেওয়া আছে, ভিক্টোরিয়া বয়েজ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল দাউ হিল। ওরে বাবা, ওই স্কুলে যে মানুষ পড়ে না ভূত পড়ে সেটা আমি জানি না,
পুরো মানে একদম ভয়ঙ্কর জায়গা, ভুতুড়ে জায়গা। তো ভাই বলছে দিদি ভাই গায়ে না কাটা দিচ্ছে, একটা মানুষ নেই ওই সময়, কোনো মানুষ নেই, শুধু আমরাই ওই 4 থেকে 5 জন যে বন্ধু আমরা গেছি, আমরা আমাদের কথা আমরাই শুনছি, আমরা কাঁদছি আমরাই শুনছি, একটাও লোক নেই, কিচ্ছু নেই। এবার আমরা ওখান থেকে হাঁটছি, তো আমরা চলে আসতাম, হট করে আমার এক বন্ধু বলল এই চল না আমরা একটুখানি এখানে হান্টেড চার্চ আছে না, মানে ভুতুরে চার্চ, চার্চটায় যাই। ওরে বাবা রে বাবা, ওই যে স্কুল বয়েস ওর ঠিক গায়ে, মানে ওই স্কুলটার গায়ে, মানে ভেতরেই বলতে পারো, ঠিক আছে, মানে ধার দিয়েই যেতে হবে। উফ, ভিতরে যাচ্ছি, সেই যে চার্চ, চার্চটা দূর থেকে দেখে মানে মনে হবে তোমাকে গিলে খেতে আসছে, এতটা ভয়ঙ্কর। যাই হোক গেলাম। এইবার ঘটনা বলি, ওখানে আমার এক বন্ধু হঠাৎ খুব বাথরুম লাগে, ও আমাকে বলল যে রাজু আমার প্রচণ্ড বাথরুম পেয়েছে ভাই। আমি তখন বললাম দেখ এইসব জায়গায় শুনেছি বাথরুম টাথরুম করতে নেই, কে কোথায় আছে না আছে গায়ে ঠায় ছিটে লাগবে। ও আবার বললো ধুর গায়ে ছিটে লাগবে, কিছু হবে না, দাঁড়াতো। আমরা সবাই একটু এগিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও বাথরুম করছে, আমরা কি দেখবো? আমাদেরও মানে ওই একই অবস্থা। আমরা বললাম না, এখান থেকে বেরিয়ে একটু লোকালিটির দিকে গিয়ে ওখানে বাথরুম করবো, এখানে করবো না, কারণ আমাদের তখন পুরো শরীর ভার হয়ে গেছে। যদি কোনো খারাপ ওখানে কিছু এন্টিটি না থাকে তাহলে শরীর এরকম অটোমেটিক্যালি ভার হচ্ছে কেন ভাই? আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু কেউ ভূত আছে প্রেত আছে এরকম আমরা শুধু ভিডিও করতে গেছি, যে আমরা ভিডিও করবো। আর আমাদের ভাই বলে যে ও বাথরুম করলো, বাথরুম করে আসলো, আমরা আর ওই চার্চের সামনে গেলাম না, অর্ধেক গিয়ে দূর দিয়ে দেখে চলে আসছি। যখন আমরা গাড়িতে উঠে রিটার্ন আমরা ব্যাক করছি, তখন আমি দেখছি একটা ফুটেজ আমার ফোনে নেই। আমি অদ্ভুতভাবে এরকম হাঁ হয়ে গেলাম যে আমি ভিডিও করছিলাম, আমি রীতিমতো রেকর্ডিং হচ্ছে সেই টাইমিং দেখেছি। তাহলে একটা ভিডিও রোডের আছে, আমি যে আসছি রাস্তার বাড়ি ঘর গাছপালা দূর দূরান্ত পাহাড় সব উঠেছে, ডাউনহিলের একটাও ছবি আমার কাছে নেই। ভাই বলে দিদি ভাই তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার সাথে ঘটেছে আমি জানি। তারপর আরও যারা ছিল ওদেরকে বললাম, ওরা বলছে দেখ আমরা তো ওরমভাবে ভিডিও করিনি, 2-3টে ফটো তুলেছিলাম, ও ফটোগুলো রয়েছে কিন্তু আমার ভিডিওগুলো নেই, জানি না কেন। যাই হোক ওখান থেকে আমরা চলে আসি। এবার হোটেলে আসার পর আমি বললাম না এইটা নিয়ে অনেক লোকে অনেক কথা বলে, আমি এর সত্য উদ্ঘাটন করব। এইবার আমি ওই মানে একটা বলে না এনার্জি, এত এনার্জি শরীরে এসে গেছে, আমি আমার যে বন্ধুরা ছিল ওদেরকে বললাম যে কালকেও আমরা যাব। তো ওরা বললো দেখ ভাই এক জায়গায় দুবার দুবার করে যাবো না, গাড়ি ভাড়াটা অনেক নেয়, অনেকটা কস্টলি তো গাড়ি ভাড়া, বললো অনেক টাকার ব্যাপার, আমরা যাব না। তো আমি তখন বললাম কি চল না চল না চল না চল না, তো কেউ যাবে না। তো আমার সাথে যে খুব ক্লোজ, তো আমি ওকে বললাম রাতের বেলা একটু হালকা আমরা খাচ্ছি, ব্যাচেলার ছেলে বুঝতেই পারছো, খেতে খেতে আমি ওকে বললাম যে কমল, ওর নাম কমল, আমি বললাম কমল চল না ভাই আমার সাথে। ও বলছে না রে ভাই অত টাকা পয়সা নিয়ে আসিনি, কোনো রকমের বাবার কাছ দিয়ে ম্যানেজ করে এনেছি, কাজকর্ম করি না বুঝতেই পারছিস, পড়াশোনা করি, তোর সাথে আসলাম, হ্যাঁ এর টাকা অত নেই ভাই। তা আমি ওকে লোভ দেখালাম যে তুই আমার সাথে চল, তুই যাবি, তোর যা খরচা আমি তোকে দেবো, ঠিক আছে চল। সেই দিনের খরচাটা পুরো গাড়ি ভাড়া, তোর খাওয়া, তোর হাত খরচা আমি দেবো। তো ও এক কথায় বললো আমি যাব। এবার ওদেরকে সকালে যারা যাবে না কিছু বলিনি, আমি আর কমল দুজনে রেডি হয়ে বেরিয়ে যাই। এবার ওখান থেকে আমরা কি করি না বাইক রেন্টে নিই, ঠিক আছে, আমরা আর গাড়ি করিনি, কেন গাড়ি করলে অনেকটা টাকা বেশি লাগবে, আর দুজন যাবো ওর জন্য একটা বাইক নিই। কোনো রকমে ভয় 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 ওই পাহাড়ের মানে কি বলবো ঘোরানো ঘোরানো সাপের মতো রাস্তা যাই। যখন যাই তখন 9টা বাজে, সকাল 9টা, আমরা তখন ডেথ রোডে দাঁড়িয়ে, বাইক নিয়ে যাওয়া যায়, দাঁড়িয়ে রয়েছি। তো আমাকে কমল বলল যে দেখ এসছিস যা করা তাড়াতাড়ি ভাই ভিডিও ভিডিও করে নিয়ে এখান থেকে চল বেরো, আমার খুব ভয় লাগছে। এই বলতে বলতে দেখছি একজন বয়স্ক মহিলা মাথায় কাঠ নিয়ে ওই ডাউহিলের যেখানে আমরা দাঁড়িয়ে, উনি ওই ভেতরে জঙ্গল থেকে আসছে সকালবেলা 9টা বাজে। তখন আমি বললাম ও আন্টি, তো আন্টি দেখছি হাসছে, উনি ওখানে নেপালি, হাসছে। তো আন্টিকে তখন হিন্দিতে বললাম
आप कहाँ से हो, यहाँ पर रहते हो आंटी? তো আন্টি বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় ওইটা নিয়ে মাথা নাড়াচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ। তো আন্টিকে ভেবেছিলাম যে ওই ভূত পেতের বিষয়ে কিছু বলবো। তো আন্টি ওই হা হা করতে করতে হাসতে লজ্জা লজ্জা পাচ্ছে, আন্টি চলে গেল। তো আমরা বললাম ঠিক আছে চল তাড়াতাড়ি সব কিছু ফটো ফটো করে নিই, ফটো তুলবো, ভিডিও টিডিও করবো, এই বলে আমি আরও সেই যাই হচ্ছে ভুতুরে চার্চ। যখন ভুতুরে চার্চে যাই ওই সময় হলো একটা এমন জিনিস, শোনো, ঠিক চার্চের সামনে দাঁড়িয়ে আমার যে বন্ধু যাকে নিয়ে এসছি কমল, ওর মাথায় সপাটে পেছনে কেউ একজন খুব জোরে মারে। ও আমাকে বলছে হেই রাজু, এখান থেকে চল ভাই, চল ভাই, আমি বুঝতে পারছি এখানে কিছু আছে। আমি তখন বলছি কেন রে, কি হয়েছে? আমি তো ভিডিও করছি, হ্যাঁ, আর বারবার দেখছি যে রেকর্ড হচ্ছে, তো তো করে করে দেখছি বন্ধ করে। ও বলছে কি ভাই তুই তো আমার আগে, এখানে তো তুই আমি ছাড়া পেশেন্ট কেউ নেই, আমার মাথায় কে মারলো ভাই? আমি তখন ওকে বলছি হ্যাঁ তোর মাথায় মেরেছে, হ্যাঁ দেখ গাছের ডাল লেগেছে, ওখানে তো অনেক পাইন গাছ, তো ছোট বড় অনেক, তো অনেক গাছ গাছালির মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম। তা আমি বললাম দেখ কোনো শুকনো ডাল তোর মাথায় লেগেছে, কে মারবে রে, এই কথা বলি। তারপর যাই হোক ওকে আমি, ও ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি, মানে ওর না মুখ দেখে মনে হচ্ছে কিছু দেখলে ওখানে হাটফেল করে মারা যাবে, মানে ওর এতটাই ওই দিনের বেলা ভয়। যাই হোক ওইটা সেই দিন ওরকম মেঘলা খুবই খারাপ। আমি ওখানে ফুটেজ নিলাম, ভিডিও করলাম, করার পর আমি ওকে বললাম যে ভাই একটু পেছন দিক দিয়ে সামনে যাবি, কেন ওই পুরোনো যে চার্চটা রয়েছে ভুতুরে পুরোটা না ঘেরা রয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। তো এখন নাকি বলে যে ওখানে নাকি এক্সাম হয়, ঠিক আছে, ওই যে স্কুলটা আছে না বয়েজ স্কুল ভিক্টোরিয়া, ওর নাকি এক্সাম হয়, ওখানে নাকি কাজকর্ম। তা বলে আমরা কিছু ওইসব দেখিনি, দেখে মনে হয়নি যে ওই চার্চের ভিতর কেউ যায়, কেউ যায় বলে। পুরো মানে ধুলো আর ঝুল, বড় বড় ঝুল পড়ে রয়েছে, যেখানে ব্যবহার হয় সেখানে তো ওরকম থাকবে না, পুরোটাই কিন্তু একদম ঘেরা। তো আমি ওকে বললাম তুই এখানে দাঁড়া, আমি নারাজ না, বললাম তুই এখানে দাঁড়া, আমি না ঘুরে পেছন দিক দিয়ে একটুখানি যাই, দেখি তো ভুতুরে চার্জে কোনো ভূত দেখতে পারি কিনা। আমার তো মনে তখন ওই একটাই কৌতূহল, ভয় কিন্তু আমারও লাগছে, কিন্তু ওই যে ভিডিও করব, আমি ইউটিউবে ফেমাস হব, তখন ওই মানে একটা এনার্জি আলাদা, যারা এগুলো করো তারা জানো। তো আমাদের ভাই বলছে দিদি ভাই ওকে আমি ওখানে রাখি, রেখে দিয়ে আমি ওকে বললাম তুই দাঁড়া। ও বললো আমি বাইকের কাছে গিয়ে দাঁড়াচ্ছি, বাইকটা ওই স্কুলের গেটের বাইরে রয়েছে, কারণ ওইখানটা না সমান অনেকটা, আর ওই চার্চের দিকটা ওই স্কুলটার পাশে, তো রাস্তাটা পুরো ওঠানো, তো আমরা ওখানটা বাইকটা নিয়ে আসিনি, বাইরেটা রয়েছে তো স্কুলের রাস্তাটা। ও বললো আমি বাইকের কাছে গিয়ে দাঁড়াচ্ছি, আমি বললাম না তুই এখানেই দাঁড়াবি, আমারও তো ভয় লাগছে, কিছু বলে চিৎকার পারলে তো ও দৌড়ে আসবো, কতটা চলে গেলে চিৎকার পারলে শুনতে পারবে না, পাইন গাছে আমার কথাটা ঘুরবে। এইবার ও ওখানে দাঁড়িয়ে রয়েছে খুব ভয়তে জড়সড় হয়ে, আমাকে বললো কি আমি একটা সিগারেট খাবো। আমি বললাম খা, বলার কি আছে, তোর কাঁপুনি দিচ্ছে ঠান্ডায়, ভয়তে যেন বেশি ঠান্ডা লাগে। ও সিগারেট ধরাতে পারছে না, আমিও দেখতে দেখতে বললাম তুই শালা ভীতু বলে আমি আস্তে আস্তে চলে যাই। এইবার আমি যখন সামনে যাই, সামনে গিয়ে আমি ওখান থেকে ফটো টটো মানে ভিডিও টিডিও করছি, হঠাৎ করে না মনে হলো আমার পেছনে শুকনো পাতা পড়ে রয়েছে, তো ওই পাইন গাছের আর সব গাছপালার, আমার মনে হলো আমার পেছনে না কেউ ছুটে আসলো, আমার সারা শরীর পুরো কাঁটা দিয়ে দিয়েছে। মানে আমি তো ওখানে দাঁড়িয়ে নিজের মতো নিজে পেছন দিকটা ঘুরে গেছি, আমার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ও তো ওই দিকে রয়েছে ওপরে, আমি নিচে নেমে ঘুরে গিয়ে আমি যখন ভিডিও করছি আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠেছে পুরো পেছনে না, কি বলবো, ওই আমি না পুরো ওখানে জড় পদার্থ হয়ে গেছি, আমার মানে ভয় ওখানে মানে পুরো ক্ষমতা শেষ, আমি আর নড়তে পারছি না, মানে আমি পুরো বুঝতে পারছি যে আমার পেছনে কেউ একটা আছে, আমি পরিষ্কার পরিষ্কার আমি 100% শিওর ওখানে কেউ আছে, কিন্তু আমি ঘুরতে পারছি না, আর আমার সারা শরীর জমে গেছে ওখানে। আমার দেরি হচ্ছে দেখে তখন আমাকে কমল ওখান থেকে দাঁড়িয়ে বলছে এই রাজু, রাজু তাড়াতাড়ি আয়, রাজু আমার খুব ভয় লাগছে, রাজু তাড়াতাড়ি আয়, ও ওখান থেকে চিল্লাচ্ছে। ওর ডাক শুনে আমার একটু সঙ্গীত আসলো শরীরে, আমি না পেছনে তাকাইনি, আমি কোনো রকম ওই দিক দিয়ে সোজা দৌড়ে ওর কাছে চলে আসি। যখন আমি আসি দৌড়ে, তখন কমল আমাকে বলছে এই রাজু পেছনে ওটা কে আসছে রে, কে ওটা কে? আমি তখন বলছি পেছনে কে মানে কোথায় কে? আমি তখন ঘুরে পেছনে তাকাই,
পেছনে তাকাতে আমি দেখছি কেউ নেই। তো তো বলছে রাজু তোর পেছনে কি আছে রে, তুই দেখতে পাচ্ছিস না? আমি বলছি না কেউ নেই। ও বলছে তোর পেছনে দেখ একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ও দেখতে পাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর বাচ্চা ছেলেটা বলছে স্কুল ইউনিফর্ম পরে রয়েছে। বিশ্বাস করো এটা একদম সত্যি কথা, এক বিন্দু মিথ্যে কথা না। আমাদের রাজু ভাই বলে দিদি ভাই আমি ওখানে আমার ফোনটাকে হারিয়ে আসি। আমি জানি না এটা ওদের কোনো সিদ্ধান্ত ছিল নাকি। আগের দিন তো আমি কোনো ফুটেজ নিতে পারিনি, সেদিনকে আমি ফোনটা ওখানে কিভাবে হারিয়ে আসি আমি নিজেও জানি না। আমি কিন্তু দ্বিতীয়বার যখন হাফ রাস্তায় এসে আমি দেখি আমার কাছে ফোন নেই। আমি জানি না এই ফোন কখন ফেলেছি, কি করেছি, কিচ্ছু জানি না। হ্যাঁ ভয় তো হয়তো আমি ফেলে দিয়েছি। ওখান থেকে যখন কমল গাড়ি চালিয়ে নিয়ে আসে, আমার চালানোর ক্ষমতা ছিল না, কমল যখন নিয়ে আসে তখন কমল আমাকে বলছে যে তোর পেছনে একটা ছোট বাচ্চা ছিল, 8-9 বছরের একটা ছেলে, স্কুল ইউনিফর্ম পরা, পুরো ফ্যাকাশে, চোখগুলো পুরো নিচেগুলো কালো কালো ডার্ক সার্কেল হয়ে গেছে। আমি তখন ওকে বলছি যে তুই সত্যি কথা বলছিস? তখন ও বলছে তুই বিশ্বাস কর। আমি ওই কথা বলতে বলতে পকেট দিয়ে ফোন বের করবো, দেখি সত্যি আমার ফোনটা নেই। আমি কিন্তু দ্বিতীয়বার আর ফোন নেওয়ার জন্য ওখানে যাইনি, কারণ আমার বা কমলের কারোরই সাহস বা ক্ষমতায় হয়নি যে আমি আবার ওই ভুতুরে চার্জের কাছে যাব। এবার তোমরা কি বলবে যে দাউহিলে ভূত নেই? যদি কোনো জিনিস রটে না তার কিছুটা হলেও সত্যি থাকে, এমনি এমনি কোনো জিনিস কিন্তু রটে না। ওখানে স্থানীয় অনেক মানুষ বলে যে ওখানে খারাপ আত্মা আছে, দেখা যায় তারাও ওইদিকে কিন্তু সতর্ক। কিন্তু ইদানিং ওখানে ব্যবসাটা যেহেতু খারাপ হচ্ছে, তার জন্য আমি অনেকের সাথে কথা বলেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে ওখানে খারাপ এন্টিটি আছে, ওখানে দেখা যায় আত্মা, উপস্থিতি পাওয়া যায়। কিন্তু ওখানে যেহেতু কোনো পর্যটক এই ভয়ের কারণে যায় না, স্থানীয় কিছু লোক তারা বলে ইচ্ছাকৃত যে না এখানে ওরকম কিছু নেই, এগুলো হচ্ছে মিথ্যে ছড়ানো হচ্ছে, আদার্স সেখানে কিছু নেই, সব ঠিক আছে, কিন্তু ওখানে ভূত আছে। তো দর্শক বন্ধুরা তোমাদের দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আজকে আসবো, যেতে যেতে তোমাদের বলবো সবাই খুব ভালো থেকো। আর একটা আফসোস কিন্তু আমার রয়ে গেল, সেটা হচ্ছে কাজ যদি ভাইয়ের ফোনটা না হারাতো আজকে সেই ফুটেজ কিছুটা হলেও তোমাদেরকে আমি দেখাতে পারতাম, কারণ ভাইয়েরও তো চ্যানেল ছিল। ভাই কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে, ওর বলে আমার ইউটিউব করার স্বপ্ন মাথায় উঠে গেছে। আমার নমস্কার, আমি পড়াশোনা করি, এই ভালো আছি। তো যাই হোক, সবাই তোমাদের মতামত জানিয়ে দিও। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঘটনা পাঠাও। অনেক দিদিভাই দাদাভাই আজকে তোমরা জানিয়েছো যে মৃত্যুর পর সত্যি মানুষ ফিরে আসে। অনেকে বিশ্বাস করো না, তারা কমেন্টসগুলো চেক করো। আমাদের অনেক দিদিভাই দাদাভাই জানিয়েছেন যে সত্যি আমার, অনেকে বলেছে মা এসেছিলেন, অনেকে বলেছেন আমার বাবা, কেউ বলেছেন আমার ভাই। সবাই মিথ্যা কথা বলে না, কি দরকার লোকের মিথ্যা কথা বলার? আসলে কি বলতো, যাদের সাথে হয় তারা বিশ্বাস করে, যারা এইসব জিনিস থেকে এখনো বঞ্চিত আছে তারা আসলে সত্যটা জানে না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়, টাটা।